বাংলাদেশ, 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 বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা আজকে যেই সংবাদটি নিয়ে কথা বলবো সেটি হলো কালের কণ্ঠ গত 17 তারিখ একটি সংবাদ প্রকাশ করেছেন। সংবাদটি হলো সংস্কার নাকি নির্বাচন, কোন পথে এগোবে দেশ, একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন। তারা এখানে সংবাদটি প্রকাশ করেছেন একটা প্রশ্ন রেখে যে সংস্কার নাকি নির্বাচন, কোন পথে দেশের প্রশাসন এগিয়ে যাবে, সেই প্রশ্নটি রেখে গেছেন। সেই প্রশ্নের প্রেক্ষিতে আমরা দেখব সাধারণ জনগণ তাদের মতামত কি প্রকাশ করেছে। এই সংবাদের নিচে আমরা যদি মন্তব্যের ঘরে যাই, মন্তব্যে সাধারণ জনগণ কি মন্তব্য করেছে, তারা কি মত প্রকাশ করেছে সেটা দেখব। আমরা যদি দেখি এখানে 3400 মন্তব্য আছে। 3400 মন্তব্যের মধ্যে আমরা অল্প কিছু মন্তব্য পড়ার চেষ্টা করব। আমরা প্রথমে যদি দেখি, মোহন গাজী লিখেছেন আগে সংস্কার তারপর নির্বাচন। এনামুল হক লিখেছেন আগে সংস্কার পরে নির্বাচন। সাইফুর রহমান লিখেছেন সংস্কার। HM আরাফাত খান লিখেছেন আগে সংস্কার তারপর নির্বাচন। মোহাম্মদ নাইম লিখেছেন আগে সংস্কার তারপরে নির্বাচন। MD রোকন লিখেছেন আগে সংস্কার তারপরে নির্বাচন। জয়নাল জয় লিখেছেন আমিও চাই আগে সংস্কার তারপর নির্বাচন, কিন্তু বিষয় হচ্ছে 7-8 মাসে কিন্তু সংস্কার করছে। 2-1টা উদাহরণ দিতে পারবেন? আরও বৈষম্য সৃষ্টি হয়েছে কয়েক মাসে আমার জানা মতে। তিনি একটা কনফিউশনমূলক বক্তব্য প্রকাশ করেছেন। তিনিও সংস্কার চান তারপরে নির্বাচন, কিন্তু তিনি কি সংস্কার হয়েছে সেটাই বুঝতে পারতেছেন না। তাই যিনি বলতে চাচ্ছেন যে 7-8 মাসে কি সংস্কার হয়েছে সেটা দেখতে চাচ্ছেন তিনি। ইমরান খান তামিম লিখেছেন আগে সংস্কার তারপর নির্বাচন। ফখরুল বাদল লিখেছেন যারা ক্ষুধার্ত তাদের জন্য নির্বাচন। তিনি এখানে কটাক্ষ করে বলেছেন, এটা আমরা যদি ধারণা করতে যাই তাহলে অবশ্যই তিনি কথাটা বিএনপির ভাইদেরকে বলেছেন। সাইফুল ইসলাম লিখেছেন সংস্কার আগে তারপর বিচার তারপর নির্বাচন। তিনি এখানে আরও একটি শব্দ জুড়ে দিয়েছেন, সেটা হলো বিচার। আমরা যদি দেখি, খেয়াল করি, আমরা দেখব যে 24-এর যেই গণ আন্দোলন, গণজোয়ার যেই আন্দোলনটি হয়েছিল, সেখানে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেকে আহত হয়েছে, এখনও অনেকে হসপিটালে। তো তাদের বিচারাধীন আছে অনেকগুলো মামলা। বিগত সরকারের বিভিন্ন MP, মন্ত্রী, নেতা এবং সরকারি চাকরিজীবী অনেকেই এই বিচারের আওতায় আছেন। এই বিচারটাও তিনি মাঝখানে টেনে এনেছেন যে আগে সংস্কার তারপর বিচার তারপর নির্বাচন। তিনি আরও একটা জিনিস জোরে দিয়েছেন বিচারটাকে। MD সাইফুল ইসলাম হীরা লিখেছেন যেসব জনগণ প্রকৃত অর্থে দেশকে ভালোবাসে তারা সংস্কার চায়। আমরা আমজনতা সংস্কার চাই, নির্বাচনে আমাদের কোনো লাভ নেই। তিনি বলতে চেয়েছেন যারা আমজনতা, যারা সাধারণ জনতা, তারা অবশ্যই আগে সংস্কার চান তারপরে নির্বাচন চান। রিয়াজ বিন ইউসুফ লিখেছেন বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন। তিনি একটা লাইন আপ দিয়েছেন, যেটা আমরা রোডম্যাপ বলছি। আমরা যদি খেয়াল করি, তিনি একটা রোডম্যাপ দিয়েছেন এখানে, সেটা হলো প্রথমে বিচার কমপ্লিট করতে হবে, তারপরে সংস্কার কমপ্লিট করতে হবে, তারপর স্থানীয় নির্বাচন করতে হবে, যেটাকে আমরা চেয়ারম্যান ইলেকশন বা চেয়ারম্যান মেম্বার যেটাতে নির্বাচিত হয় সেটা, তারপরে আমরা জাতীয় নির্বাচন করবো, এমন একটা মন্তব্য তিনি করেছেন। মোহাম্মদ শাহিন লিখেছেন আগে সংস্কার পরে নির্বাচন। দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তি, তিনিও লিখেছেন আগে সংস্কার পরে নির্বাচন। MD সালিম UNGM তিনি লিখেছেন আগে সংস্কার পরে নির্বাচন, যদি তা না হয় তাহলে স্বৈরাচার বাংলায় বিগত আমলের মতো নির্ঘাত রয়ে যাবে। তিনি বলতে চেয়েছেন যদি পর্যাপ্ত সংস্কার না হয় তাহলে সেই পুরনো সেই স্বৈরাচার আবারও জেগে উঠবে বা অন্য কেউ স্বৈরাচার হিসেবে সামনে আসার সম্ভাবনা আছে বলেই তিনি মনে করছেন। আব্দুল কাদের লিখেছেন সংস্কার। MD হাসানুর আমিন মোহামিন লিখেছেন আগে সংস্কার তারপর নির্বাচন। আয়েশা সিদ্দিকা লিখেছেন প্রথমে বিচার, তারপর সংস্কার, তারপর স্থানীয় নির্বাচন, তারপর জাতীয় নির্বাচন। তিনিও সেই রোডম্যাপটা দেখিয়ে গেছেন যে কিভাবে এগিয়ে যেতে হবে। এখানে আমরা আরও অনেকগুলো কমেন্টস দেখতে পাচ্ছি। সবাই লিখেছেন আগে সংস্কার তারপরে নির্বাচন, আগে সংস্কার তারপরে নির্বাচন। MD মিল্লাত শিকদার লিখেছেন সংস্কার আগে তারপর নির্বাচন, আমি একজন নাগরিক হিসেবে বলছি। তিনিও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাচ্ছেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন। আমরা আরও একটি মন্তব্য দেখব, আগে সংস্কার তারপরে নির্বাচন।
তো আমরা যদি দেখি, আমরা যদি খেয়াল করি, এখানে যে সকল মন্তব্যগুলো আছে তার মধ্যে মোর দেন 80%, 90% মন্তব্যই সংস্কারের পক্ষে। তারা আগে সংস্কার চায়, আগে পরিবর্তন চায়, একটা সমাধান চায়, স্থায়ী সমাধান, তারপরে একটা নির্বাচন চায় যেখানে একটা রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। তো এই বিষয় নিয়ে আমরা যদি কথা বলতে চাই, আমরা যদি কথা বলি, তাহলে আমি যদি আমার মতামত প্রকাশ করতে যাই, তাহলে এখানে সংবাদটা আমরা দেখতে পাচ্ছি, আগে সংস্কার নাকি নির্বাচন, কোন দেশে যাবে, কোন পথে যাবে বাংলাদেশ। এ নিয়ে আমরা যদি কথা বলি, আমরা বিগত 53 বছর ধরে দেখে আসছি, আমরা 53 বছর ধরে যেটা দেখে আসছি, প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনের পূর্ব মুহূর্তে তারা বিভিন্ন প্রকার ওয়াদা দেয়, বিভিন্ন প্রকার আশ্বাস দেয় জনগণকে, আমরা ক্ষমতায় গেলে এটা করব, ওটা করব, ওটা করব, ওটা করব, কিন্তু বারবার আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই প্রত্যেকটা সময়ে আমরা প্রতারিত হয়েছি। আমরা প্রপার সংস্কার পাইনি, আমরা সুন্দর একটা দেশ পাইনি, আমরা শান্তির একটা দেশ পাইনি। আমরা যদি খেয়াল করি, 71-এ স্বাধীনতার পর 75-এ এসে একটা অভ্যুত্থান করতে হয়েছে, যেটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পুরো সপরিবারে তিনি নিহত হন। সেখান থেকে যদি আমরা দেখি, পরবর্তীতে 1990-তে আবার এরশাদ বিরোধী আন্দোলন করতে হলো, সেখানেও মানুষ তার জীবন দিয়েছে, বাংলাদেশের জনগণ তার জীবন দিয়েছে, আম জনতা, সাধারণ জনগণ তার জীবন দিয়েছে, খেটে খাওয়া মানুষ তার জীবন দিয়েছে। আমরা যদি তার পরবর্তীতে দেখি, হয়তো কিছু সময় একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, কিন্তু তারপরও যে সেই সময়ে যে সকল সরকাররা ক্ষমতায় এসেছে তারা কেউ জনগণ নিয়ে ভাবেনি, তারাও তাদের মতো করে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করেছে বিভিন্ন সময়ে। আমরা যদি 2006-এ দেখি, সে সময়ও যদি বিএনপি সরকার যদি ভুল না করে থাকে, আমরা যদি ভুলে না গিয়ে থাকি, সে সময় তারা চেয়েছিল যে একটা সরকার ক্ষমতায় রেখে নির্বাচন করে তারা আবারও একটা নতুন সরকার গঠন করবে। সেটা তারা আন্দোলনের মুখে পারেনি, আন্দোলনের মুখে সে সময় তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। আমরা পরবর্তীতে যদি দেখি, 2 বছর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, তারপরে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পরেই তারা ধীরে ধীরে 2014 থেকে শুরু করে তারা স্বৈরাচার হয়ে ওঠে, তারা একনায়কতন্ত্র কায়েম করে, এবং তাদেরকে সরানোর জন্য আবারও 2024-এর সেই আন্দোলন। আমরা দেশটা 53 বছর হয়েছে, স্বাধীন হয়েছে। 53 বছরে আমরা যদি খেয়াল করি, 3টা অভ্যুত্থান আমাদেরকে করতে হয়েছে, 3বার আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, জীবন দিতে হয়েছে, আবারও রক্ত দিতে হয়েছে, রক্ত দিয়ে স্বাধীনতা আবারও অর্জন করতে হয়েছে। তো আমরা এখন আমাদের যে সময়টা আমাদের হাতে এসেছে, এখন আমাদের হাতে যেই সুযোগটা এসেছে, আমরা যদি সেই সুযোগটাকে কাজে লাগাতে যাই, তাহলে আমাদেরকে যেই বর্তমান যেই অন্তর্বর্তী সরকার, তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে, তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করতে হবে যে হ্যাঁ, আমরা গত 53 বছরে যে জিনিসটা করতে পারিনি, আমরা কোনো রাজনৈতিক দল করতে পারিনি, কেউ করতে পারিনি। আজকে যারা বিএনপির যারা রাস্তায় নেমে কথা বলছেন, যারা মাইক হাতে পেলেই বলছেন নির্বাচন দিয়ে দিন, নির্বাচন দিয়ে দিন, আপনারাও তো ক্ষমতায় ছিলেন পূর্বে। আপনারা যে আমাদের যে সংবিধান, সেই সংবিধানে কি করতে পেরেছেন যে আরেকটা স্বৈরাচার সৃষ্টি হলো? আপনারাও তো ক্ষমতায় ছিলেন, আপনারাও তো দেশ চালিয়েছেন, দেশের নেতৃত্ব দিয়েছেন, তাহলে আপনারা কি করে গিয়েছিলেন? আপনারা কি করেছিলেন যে হ্যাঁ আরেকটা স্বৈরাচার যেন তৈরি না হয়? আপনারা তো 90-এর আন্দোলন দেখেছেন, 90-এর গণ আন্দোলন আপনারা দেখেছেন, তাহলে সেটা থেকে আপনারা কি শিক্ষা নিয়েছিলেন? আপনারা শিক্ষা নেননি, আপনারা ক্ষমতার লোভে পড়ে গেছেন, আপনারা আবারও একটা নির্বাচন দিয়ে তাদেরকে সুযোগ করে দিয়েছেন স্বৈরাচার হিসেবে সামনে আসার, আবির্ভূত হওয়ার। তো আমি এটাই বলবো যে আমরা যারা এখন বলছি যে ক্ষমতায় এলে আমরা এটা করে দেবো, ওটা করে দেবো, কেন ভাই? কেন ক্ষমতায় এলে কেন? এখন তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, এখন যে সরকারটা আছে এটা অন্তর্বর্তী সরকার, এটা কেউ কোনো দল করে না, কেউ কোনো তাদের নিজস্ব কোনো মতামত নেই, তারা জনতার মতামত নিয়ে কাজ করছে, তারা জনতার সুবিধার্থে কাজ করছে, তারা জনতার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে, তারা দেশকে কিভাবে উন্নয়ন করা যায় সেই চিন্তা করছে, তারা দেশের যেই এই বিগত 16-17 বছরে যেই দেশের যে অভ্যন্তরীণ যে স্ট্রাকচার, যে প্রশাসনিক স্ট্রাকচার, পুরো স্ট্রাকচারটাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই স্ট্রাকচারটাকে সাজানোর চেষ্টা করছে তারা চেষ্টা করছে যে আমরা এমন একটা পদ্ধতি তৈরি করব, এমন কিছু আইন কানুন তৈরি করব, এমন কিছু নিয়মতান্ত্রিক বিষয় আমরা সংবিধানে যোগ করব যার ফলে ভবিষ্যতে কেউ একনায়কতন্ত্র কায়েম করার সাহস পাবে না বা করতে পারবে না।
এবং ভবিষ্যতে কেউ সেই ফ্যাসিস্ট হয়ে উঠবে না, সেই ব্যবস্থা করার জন্যই তো তারা কাজ করছে। তো আপনারা সহযোগিতা করুন, আপনারা সহায়তা করুন। আরে ভাই, যেহেতু জনগণ চাচ্ছে যে আমরা একটা ভালো নতুন সংবিধান করব, আমরা সংবিধানের পরিবর্তন করব, আমরা দেশের স্বার্থে, দেশের স্বার্থে আবারও যেন ভবিষ্যতে 2, 4, 5 বছর, 10 বছর, 15 বছর পর গিয়ে আবারও রক্ত দিতে না হয়, সেই রক্ত দেওয়ার রাস্তাটা আমরা বন্ধ করে দেব, চিরদিনের জন্য বন্ধ করে দেবো। আমরা একটা সুন্দর দেশ সাজাবো, যেখানে খুব সুন্দর গণতন্ত্র থাকবে, যেখানে প্রত্যেকটা সরকারি যখন টার্ম শেষ হয়ে যাবে, একটা নির্বাচন আসবে, তখন সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল একটা নির্বাচন হবে, তখন জনগণ তার মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করবে। সেটাই চাচ্ছে। সেই জনগণের চাওয়াটাকে আপনারা পূরণ করতে দিচ্ছেন না, আপনারা বাগড়া দিচ্ছেন। আপনারা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে করব, অনির্বাচিত সরকারের কোনো ম্যান্ডেট নেই। আপনারা ম্যান্ডেট দিন, ম্যান্ডেট নেই কি? আপনারাই তো দিবেন, আর কেউ তো বলছে না ম্যান্ডেট নেই, শুধু আপনারাই বলছেন। আপনারা সুযোগ দিন, আপনারা সুযোগ দিলে সরকার এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। সুন্দর একটা স্ট্রাকচারাল পরিবর্তন আনুন, যেটা মানুষের মনে বিশ্বাস সৃষ্টি করবে, মানুষকে বিশ্বাস যোগাতে সহায়তা করবে যে হ্যাঁ, এই সংবিধান বা এই নিয়মতান্ত্রিক বিষয়গুলো যদি শক্তভাবে সাজানো যায়, তাহলে দেশে ভবিষ্যতে আর কেউ একনায়কতন্ত্র কায়েম করতে পারবে না, করার সাহস পাবে না, অথবা আর কেউ এরকম একটা স্বৈরাচার হয়ে ওঠার সাহস পাবে না। পরিশেষে এটাই বলবো, আমরা সাধারণ জনগণ, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা চোখ রাখি, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা নিউজ মিডিয়া যে সকল খবরগুলো প্রকাশ করছে, বিশেষ করে পলিটিক্যাল বা রাজনৈতিক যে সকল খবরগুলো প্রকাশ করছে, প্রত্যেকটা খবরে যদি আমরা চোখ রাখি, আমরা দেখতে পাবো সাধারণ জনগণ তারা চাচ্ছে যে এই সরকারকে রেখেই, এই সরকারের হাত দিয়ে দেশের যে স্ট্রাকচারাল পরিবর্তনটা দরকার, যেই সুশৃঙ্খল কিছু আইন কানুন দরকার, যেই কিছু নিয়মতান্ত্রিক বিষয় যেগুলো সংবিধানে অ্যাড করা দরকার, এগুলোর দেশের সাধারণ জনগণ সেটাই চাচ্ছে যে যেই সরকারটা এখন আছে, অরাজনৈতিক যেই সরকারটা আছে, এই সরকারটার হাত ধরেই দেশের যেই প্রশাসনিক স্ট্রাকচারাল যেই পরিবর্তনগুলো এই সরকারের হাত দিয়ে হোক। এই সরকার দেশটাকে এমন একটা আইনি কাঠামো দিয়ে যাক, যে আইনি কাঠামোর মধ্য থেকে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, একনায়ক হয়ে উঠতে পারবে না, একনায়ক হয়ে ওঠার সাহস করবে না, ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস করবে না। এটা সাধারণ জনগণ চাচ্ছে, প্রত্যেকটা মানুষ চাচ্ছে। তো আমরা রাজনৈতিক যে সকল দলগুলা যারা এখন মাঠে আছেন, যারা ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আছেন, তাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা সাধারণ জনগণের কথা শুনুন, জনগণের ভাব বুঝুন, জনগণের চাহিদা বুঝুন, সেই চাহিদা অনুযায়ী আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই বলে আমাদের আলোচনা শেষ করব। আমার আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন হলো, আর বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।